কালকে হচ্ছে 5 তারিখ। ওকে, সো কালকে তোমাদের লাস্ট ক্লাস, ঠিক আছে? আগামীকাল তোমাদের শেষ ক্লাস ঈদের আগে, কারণ পরশু দিন চাঁদ রাত। শুনো, কালকে কিন্তু তোমাদের শেষ ক্লাস। কালকে 5 তারিখ, 6 তারিখে চাঁদ রাত, 7 তারিখ কুরবানি। সো একটু কাজ বাজ থাকে, মানুষকে দাওয়াত টাওয়াত দিতে হয়, গরু টরু সবকিছুর বিষয়ে সময় দেওয়া লাগে। সো কালকে তোমাদের আর কি শেষ ক্লাস হবে আমি আশা করি। আহ, বাকি তোমাদের যে ক্লোজ কোচিং ক্লাসেস সেগুলো কি বন্ধ দিয়ে দিছে? বাকি যত টিচার্স আছে, ক্লাস আছে, বন্ধ হ্যাঁ, হয়ে বন্ধ গেছে? দিয়েছে ভাই, পুরো বন্ধ দিয়ে বন্ধ দিছে ভাই। নাকি? ওকে, অনেক জায়গায় হয়তো বন্ধ দিয়ে দিছে, তাই না? চলো আমরা শুরু করি। গতদিন আমরা নাসিরুদ্দিন হোজ্জা পর্যন্ত পড়েছিলাম। সো আমরা বেসিক্যালি পড়তেছি যেটা, সেটা হচ্ছে যে, দেখো একটা সেকেন্ড, বুদ্ধ অ্যান্ড দ্য পুরন, আলেকজান্ডার অ্যান্ড পোরস, কিং সলোমন। আজকে সব জোস জোস স্টোরি, বুঝছো? সব মজার মজার ঘটনাগুলো আজকে তোমরা পাবা। ওকে, আসো আমরা শুরু করি, হ্যাঁ? তা আমরা পড়তেছিলাম কোনটা? আমরা পড়তেছিলাম রিঅ্যারেঞ্জ দুই প্রকার। এর মধ্যে আমরা পড়ছিলাম কোনটা? শিক্ষণীয় স্টোরি বা এডুকেশনাল স্টোরি বা গল্প কেন্দ্রিক, অর্থাৎ শিক্ষণীয় গল্প কেন্দ্রিক যে রিঅ্যারেঞ্জ গুলা, সেই অংশে আমরা গিয়েছিলাম গতদিন। তো এখান থেকে আমরা আজকে আবার শুরু করব। যে পর্যন্ত পড়েছি তারপরের অংশ থেকে আমরা কি আজকে স্টার্ট করব। তো সবাই একটু নোট, যারা করতে চাও, নোট করতে চাইলে খাতা বের করে ফেলো, ঠিক আছে? ওকে। তো আহ গত দুইটা ক্লাস তোমাদের সর্বোচ্চ উপস্থিতি ছিল, আজকেও তোমাদের সর্বোচ্চ উপস্থিতি। তোমাদের আসলে ইন্টারেস্টিং লাগতেছে মেবি ক্লাসগুলো, এটা দেখে ভালো লাগলো। ওকে, সো প্রত্যেকটা ক্লাস সিরিয়ালি রেকর্ডেড আপলোড করা হচ্ছে, প্রত্যেকটা ক্লাস। তো যদি কেউ মিসও করো, যদি কেউ মিস করো, তাহলে এটা কোনো বিষয় না। আরেকটা জিনিস আমি একটু তোমাদেরকে বলি, জুমে 500 জনের বেশি ক্যাপাসিটি নিয়ে, এটা ভুলটা হয়েছে কোথায় আমি তোমাদেরকে বলি। আমরা 1000 জনের যে ক্যাপাসিটিটা, ওইটা কালকে কিনতে চাইছি বা পরশুদিন, কিন্তু এর আগে থেকে আমাদের 500টা নেয়া। তো ওইটার মেয়াদ 5 জুন পর্যন্ত। এখন ওইটার কারণে এইটা অ্যাপ্লাই হচ্ছে না। আমি নিজে কালকে বাই করেছি, আমি নিজে, আমার ডলারের কার্ড থেকে টাকাও কেটেছে, ডলার কাটছে, স্টিল ওইটা অ্যাপ্লাই হয় না এই জুমে। এটা 5 জুন, মানে কালকে 5 জুন, কালকে থেকে হয়তোবা এটা তোমরা পেয়ে যাবা। ঠিক আছে, কালকে থেকে, কালকে তোমাদের লাস্ট ক্লাস ঈদের আগে। তো এটার জন্য আমি আসলে আন্তরিকভাবে দুঃখিত, বাট 5 জুন পর্যন্ত আগেরটার মেয়াদ, যে 500 জনের মেয়াদ আগের দিন পর্যন্ত, মানে কালকে পর্যন্ত আর কি, আগেরটা যে 500 জনের লিমিটের মেয়াদ। তো কালকে থেকে হয়তো 1000 জনেরটা আমরা অ্যাপ্লাই করতে পারবো, আশা করি আমরা। ঠিক আছে, এখন দেখা যাক কি হয়, এটা নিয়ে ডোন্ট ওয়ারি। তো দ্য মাস্টার অ্যান্ড দ্য কুক, এই স্টোরিটা। তো একবার এখন শুনো, আমরা যেটা পড়তেছিলাম আমি একটু বলি সবাইকে, যেগুলো আমরা সলভ করেছি। তারপরে এগুলা যে রিয়ারেঞ্জ দুই প্রকার মূলত, একটা হচ্ছে মহৎ ব্যক্তির জীবনী কেন্দ্রিক, একটা, আমি এত সময় কি রেকর্ড দিছি না দেই নাই? হ্যাঁ, রেকর্ড তো দিছি। হ্যাঁ, রেকর্ড দিয়েছি। হ্যাঁ, রেকর্ড দিয়েছি, শুক্রিয়া। আমি ভাবছি এত সময় আমি রেকর্ড মনে হয় দেই নাই। তো রিয়ারেঞ্জ দুই প্রকার, একটা হচ্ছে মহৎ ব্যক্তিদের জীবনী কেন্দ্রিক, আর একটা হচ্ছে শিক্ষণীয় স্টোরি বা গল্প কেন্দ্রিক। তো পরীক্ষায় সবচেয়ে বেশি আসে কোনটা? শিক্ষণীয় স্টোরি বা গল্প কেন্দ্রিকটা। তো এইটাতে আমরা ছিলাম। তো আমরা যেগুলো প্র্যাকটিস করেছি তার পরের অংশ থেকে আমরা আজকে স্টার্ট করবো, এবং সেটা হচ্ছে কি, নাসরুদ্দিন হোজা পর্যন্ত আমরা পড়েছি। এরপর হচ্ছে দ্য মাস্টার অ্যান্ড দ্য কুক। একজন মহাজন বা মালিক আর তার কুক, তার রাঁধুনিকে নিয়ে। তো একবার এক রাঁধুনি, সে এক বড় লোক মালিকের জন্য রান্না বাড়া করে, তার এক মহাজন আছে, ঠিক আছে? সেই মালিকের জন্য রান্না বাড়া করে ওই বাড়িতে। ওই মহাজন, ওই মালিক একা, ওনার বউ বাচ্চা নাই, ওই মালিক একা আর ওই রাঁধুনি একা, ওই দুইজনই থাকে। তো একদিন ওই রাঁধুনি, পুরুষ মানুষ সে, তো একদিন রাঁধুনি একটা হাঁস রান্না করছে তার মালিকের জন্য। মালিক হাঁস কিনে আনছে বা হাট থেকে, বাজার থেকে হাঁস কিনে আনার পরে সেই হাঁস রান্না করেছে, ঠিক আছে? তা হাঁস রান্না করছে, বেশ ভালো কথা। কিন্তু রান্না করার সময় ওই রাঁধুনি নিজে যখন রান্না করে, এত সুস্বাদু দেখাচ্ছে হাঁসের রোস্টটা, যে সে রাঁধুনি আর লোভ সামলাইতে পারতেছে না। মানে নিজে রান্না করছে, নিজে রান্না করে নিজেই ফ্যান হয়ে গেছে রান্নার, নিজেই সে লোভ সামলাইতে পারতেছে না। তখন ওই রাঁধুনি কি করে, একটা লেগ, হাঁসের একটা লেগ সে খেয়ে ফেলে। হাঁসের একটা লেগ পিস সেই রাঁধুনি নিজেই
খেয়ে ফেলে, মানে রাধুনি নিজেই একটা লেগ পিস খেয়ে ফেলে। ঠিক আছে, এখন রাধুনি তো নিজে খেয়ে ফেলছে। ঠিক আছে, এখন কি হবে বিষয়টা নিয়ে? এখন মিথ্যা কথা, এখন মালিক যখন খেতে বসছে, তো মালিক জিজ্ঞাসা করছে যে এর আরেকটা পা কোথায়। ঠিক আছে, এই যে যে হাঁসটা তুমি আমাকে দিছে একটা লেগ পিস, লেগ রোস্ট একটা খেয়ে ফেলে ওই হাঁসের, রাঁধুনি নিজেই। মালিককে খেতে দিছে রাতের বেলা, আর মালিক খেতে বসছে। খেতে দেওয়ার পরে বলতেছে যে কি ব্যাপার, হাঁসের তো দুই পা থাকার কথা, হাঁসের এখানে এক পা কেন? তখন ওই রাঁধুনি বলতেছে, যে স্যার হাঁসের তো এক পাই থাকে। রাঁধুনি বলছে স্যার হাঁসের তো এক পাই থাকে। কয়, হাঁসের এক পা থাকে মানে? হাঁসের কখনো তো এক পা দেখি নাই, হাঁসের তো দুই পা থাকে সম্ভবত, হাঁস তো দুই পায়ের। বলে না না স্যার, হাঁসের কিন্তু এক পাই থাকে স্যার, আপনি জানেন না স্যার, আমি আপনাকে দেখাবো। কয়েন, দেখাবা তুমি, কিন্তু আমি তো জানি হাঁসের দুই পাই থাকে, এক পা কবে থেকে হলো? তখন বলে স্যার আসেন আমি আপনাকে দেখাই। কিভাবে দেখাবা, চলো। তখন ওই হাঁস যখন ঘুমায়, তোমরা দেখছো কিনা, হাঁস যখন ঘুমায়, হাঁস এক পা দিয়ে ঘুমায়। মানে এক পা ও গুছায় রাখে ওর পালকের নিচে, আর এক পার উপর দাঁড়ায় থেকে সে ঘুমায়। হাঁস এক পায়ের উপর ঘুমায়। ঠিক আছে, তো এই যে যে এক পায়ের উপর হাঁস ঘুমাইতেছে, এটা দেখাইতেছে মালিককে যে ওই দেখুন, দেখেন স্যার এক পায়ের উপর ঘুমায়। তখন মালিক একটু আগায় যে ওই হাঁসটাকে একটা দৌড়ানি দেয়। মালিক একটু আগায় যে হাঁসটাকে একটা ধাওয়া করে। তো ধাওয়া করলে হাঁস দুই পা বের করে দৌড় দেয়। ঠিক আছে, তখন মালিক বলে যে এখন রাধুনি তুমি দেখো তো এই হাঁসের কয় পা। বুঝছো, তখন হাঁস দৌড়াচ্ছে কয় পা দিয়ে, বলো এক পা দিয়ে না দুই পা দিয়ে? দুই পা দিয়ে। দুপা দিয়ে। তখন তখন ওই রাধুনি মানে ধরা খেয়ে যায়, রাধুনি তখনই কট খেয়ে যায় যে না আমি তো মিথ্যা কথা বলছি। তখন স্বীকার করে যে স্যার আসলে এই হাঁসের পাটা দেখে আমি আসলে আমার লোভ সামলাইতে পারি নাই, তাই আমি নিজেই খেয়ে ফেলেছি। তো আমরা এই স্টোরিটা সলভ করব। তো এই ধরনের স্টোরি বা গল্প কেন্দ্রিক রিয়ারেঞ্জ এরা শুরু হয় কি দিয়ে, মনে আছে তোমাদের? ওয়ান্স, ওয়ান্স আপন এ টাইম, মেনি ইয়ার্স এগো, লং এগো, লং লং এগো, এই ধরনের বিষয় দিয়ে এরা শুরু হয়। তো এটাও ব্যতিক্রম নয়, দেখো। তো এটা ওয়ান্স আছে শুরুতে, ফার্স্টে দেখো এফ নাম্বারটা। ওয়ান্স এ কুক, একদা একটা রাঁধুনি, একজন রাঁধুনি, রোস্টেড এ ডাক, একটা ডাক মানে একটা হাঁসের রোস্ট করে, ফর হিজ মাস্টার, তার মালিকের জন্য। মাস্টার মানে মালিক, তার মহাজনের জন্য। অ্যান্ড ইট লুকড ভেরি ডেলিশিয়াস, এবং এটা খুবই ডেলিশিয়াস, খুবই সুস্বাদু দেখাচ্ছিল। এবং এটা দেখাচ্ছিল খুবই সুস্বাদু, তো এটা যাবে হচ্ছে এক নম্বরে। হুম, আলহামদুলিল্লাহ। দেখো, তো হুম, খেয়াল করো সবাই। তো ওয়ান্স এ কুক রোস্টেড এ ডাক ফর হিজ মাস্টার অ্যান্ড ইট লুকড ভেরি ডেলিশিয়াস, এবং এটা খুবই কি, এটা খুবই সুস্বাদু দেখাচ্ছিল, খুবই সুস্বাদু দেখাচ্ছিল। তো এতই সুস্বাদু যে দ্য কুক কুড নট চেক হিজ টেম্পটেশন। টেম্পটেশন মানে লোভ বা মোহ। তো এতই সুস্বাদু লাগতেছিল যে ওই কুকটা রাঁধুনি তার টেম্পটেশন, তার লোভ আসলে সামলাইতে পারতেছিল না। অ্যান্ড এবং এইট খেয়ে ফেলে অন অফ দ্য ড্রামস্টিক্স, এবং ওর যে ড্রামস্টিক রান, রানের একটা পিস সে খেয়ে ফেলে, মানে লেগের রানের একটা পিস, ড্রামস্টিক মানে রানের পিস, রানের অংশ। তো ওটার একটা সে খেয়ে ফেলে, তার টেম্পটেশন, লোভ সামলাইতে না পেরে। তার লোভ সে সামলাতে পারে না, লোভ সামলাতে না পেরে সে একটা খেয়ে ফেলে। তো এরপরে মাস্টার আসে, মহাজন আসে, মহাজন খেতে বসতে চায়, খেতে দেয় তাকে। তো দ্য মাস্টার কেম, এরপরে মালিক আসে টু হ্যাভ হিজ মিল, তার খাবারটা খাওয়ার জন্য মালিক আসে। এরপরে মালিক এসে কি চায়, মালিক এসে তার খাবারটা খেতে চায়, মালিক এসে খাবারটা খেতে চায়। তো মালিক যখন খাবারটা খেতে চায়, নোটিসড করে যে অন অফ দ্য লেগস মিসিং। মালিক খেতে বসে দেখেছে কিরে, হাঁসের একটা পা তো মিসিং, অন অফ দ্য লেগস মিসিং, বাসায় তো আর কেউ নাই। আমি একা খাবো, আমার জন্য রান্না করছে, তাহলে হাঁসের এক পাটা গেল কোথায়? নোটিসড অন অফ দ্য লেগস মিসিং, দেখে দুইটা লেগের মধ্যে একটা লেগ মিসিং আছে, হাঁসের একটা লেগ পাওয়া যাচ্ছে না, কি রে লেগ গেল কই? তো হি আস্কড, মালিক জিজ্ঞাসা করে, মালিক জিজ্ঞাসা করে যে কোথায় সেই লেগ পিসটা, হোয়াট হ্যাড হ্যাপেন টু দ্য আদার লেগ, যে অন্য পাটা কোথায়। তখন মালিক হি আস্ক, সে জিজ্ঞাসা করে যে হোয়াট হ্যাড হ্যাপেন্ড, কি ঘটেছে, টু দ্য আদার লেগ, অন্য হাঁসটার সাথে কি হয়েছে বা অন্য হাঁসটা কোথায়, হাঁসের যে অন্য একটা পা আছে সেই পাটা কই। ঠিক আছে,
তো দ্য কুক ওয়াজ মোর দ্যান ক্লেভার। তো রাঁধুনিটা ছিল অনেক বেশি চালাক, চালাকের থেকেও বেশি কিছু। দ্য কুক ওয়াজ মোর দ্যান ক্লেভার, রাঁধুনিটা ছিল অনেক চালাক, অনেক চালাক। ঠিক আছে, রাঁধুনি তো খুব চালাক। তখন সেই রাঁধুনি বলে কিছু একটা, তো সে বলে কি বলে রাঁধুনি? তো রাঁধুনি বলে যে দ্যাট ইট ওয়াজ এ অন লেগ ডাক, স্যার এটা ছিল এক পায়ের হাঁস। হি রিপ্লাইড দ্যাট, রাঁধুনি বলে যে ইট ওয়াজ এ অন লেগ ডাক, এটা ছিল, এটা স্যার এক পায়েরই হাঁস। বা এখানে তো পুরো স্টোরিটা নাই, যে সংক্ষেপে বলছে, বলে যে স্যার এই হাঁসের তো একটা পাই ছিল, এবং সব হাঁসের তো স্যার একটা করেই পা থাকে। ঠিক আছে। তো মালিক বলে যে না 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 না, এরকম কিছু তো হওয়া সম্ভব না, তাই না? তাকে তো, মালিককে তো তুমি এত সহজে বোকা বানাইতে পারবা না, যে কি বলে হাঁসের এক পা থাকে মানে, ঠিক আছে, এটা কি সম্ভব নাকি? তো যখন সে বলতেছে যে এটা এক এক পায়ের হাঁস ছিল, তো দা মাস্টার ওয়াজ অলসো ভেরি ক্লেভার, মালিক ছিল খুবই চালাক, অ্যান্ড ওয়াজ নট বি ফুলড সো ইজিলি, এবং তাকে এত সহজে বোকা বানানো যাচ্ছিল না, মালিক ছিল অনেক চালাক। মালিক অনেক চালাক ছিল এবং তাকে এত সহজে বোকা বানানো যাচ্ছিল না। তো হি সেইড দ্যাট, তখন সে বলে, দেয়ার ওয়াজ নো ওয়ান লেগ ডাক, অন লেগড ডাক বা এক পায়ের হাঁস বলতে কিছু নাই। অন লেগ ডাক বা এক পায়ের হাঁস বলতে কিছু নাই। ঠিক আছে, এই কথা বলে মালিক, যে কি বলো তুমি যে রাধুনি এক পায়ের হাঁস? তার মালিক বলে এক পায়ের হাঁস বলতে কোনো কিছু নাই। কিন্তু ওই রাধুনিটা ছিল খুবই একগুঁয়ে বা একঘেয়ে। দ্য কুক ওয়াজ ভেরি স্টাবন, রাধুনি তার কথা স্ট্রিক্ট যে না। হি অ্যাসার্টেড দ্যাট, সে জোর দিয়ে বলে রাধুনি যে দিস ডাক হ্যাড অনলি ওয়ান লেগ, এই হাঁসটার একটা পাই ছিল। রাধুনী জোর করে, মানে অ্যাসার্টেড, জোর দিয়ে বলে যে না না স্যার, এখানে একটাই পা ছিল স্যার এটার। ঠিক আছে, তো এটা অর্ধেক স্টোরি দেয়া হয়েছে মূলত এখানে, বাকিটুকু এখানে দেয়া নাই। ঠিক আছে, বাট এটা ফুল স্টোরি না, পুরাটা এখানে দেয়া হয়নি। তো গল্পটা কি বোঝা গেছে ভাইয়া পুরা? গল্পটা কি তোমরা বুঝতে পারছো নাকি বুঝতে ভাই পারো? অনেক ভাই সুন্দর মজা, বুঝতে পারছি, বুঝতে ভাই পারছি ভাই, একদম একদম ইজিলি বুঝতে পারছি ভাই। সো এরপরে আসো, দেখো মাদার তেরেসা, এটা ওরকম স্টোরির তেমন কিছু নাই মাদার তেরেসার মধ্যে, বাট উনি একজন বিখ্যাত নারী ছিলেন, এবং যে নোবেল পুরস্কার পেয়েছে নোবেল শান্তিতে 1979 সালে। বর্তমান সময়ে মাদার তেরেসার মতো মানুষ পৃথিবীতে আছে কিনা আমার জানা নেই, বাট চলো আমরা শুরু করি। হুম তো আমি জাস্ট এটা তোমাদেরকে পড়াই, পড়ানোর মধ্যে দিয়ে তোমরা অনেক কিছু জানতে পারবা। ঠিক আছে, যে তার ইন্ডিয়া আসা সহ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সোলজারদের সেবা দেওয়া সহ সবকিছু তোমরা এখানে জানতে পারবা। তো ইউ হ্যাভ হার্ড দ্য নেম অফ মাদার তেরেসা, তোমরা হয়তো মাদার তেরেসার নাম শুনে থাকবে, তোমরা হয়তো মাদার তেরেসার নাম শুনে থাকবে, এটা হচ্ছে এক নম্বরে আসলো, তোমরা হয়তো মাদার তেরেসার নাম শুনে থাকবে। ইউ হ্যাভ হার্ড দ্য নেম অফ মাদার তেরেসা, মাদার তেরেসার নাম হয়তো তোমরা শুনে থাকবা যারা এখানে আসো। তারপরে কি, শি ওয়াজ বর্ন, তার জন্ম যুগোস্লাভিয়াতে, ইন 1910, তার জন্ম 1910 সালে কোথায়? যুগোস্লাভিয়াতে। যুগোস্লাভিয়া ছিল সেই সময় সোভিয়েত ইউনিয়নের আন্ডারে, বর্তমান সময় যেটা রাশিয়া বলো, এটা ছিল সব সোভিয়েত ইউনিয়ন ভেঙে এরা অনেকগুলো দেশ হয়ে যায়। যেমন যদি সাপোজ ধরো ভারত যদি ভেঙে যায়, এখন ভারত 29টা স্টেট আছে কারেন্টলি, তো যদি ভারত ভেঙে যায় তাহলে 29টা দেশ হয়ে যাবে। এরকম যুগোস্লাভিয়া ভেঙে ভেঙে এরকম, মানে সোভিয়েত ইউনিয়নও ভেঙে যুগোস্লাভিয়া, চেকোস্লোভিয়া, সার্বিয়া, বসনিয়া, এরকম অনেকগুলো দেশ হয়ে যায়, ইউক্রেন। তো এরই একটা দেশ হচ্ছে, সোভিয়েত ইউনিয়ন ভেঙে যতগুলো দেশ হয় তার মধ্যে একটা দেশ হচ্ছে যুগোস্লাভিয়া। তো যুগোস্লাভিয়াতে 1910 সালে জন্মগ্রহণ করে মাদার তেরেসা। ঠিক আছে, হোয়েন শি ওয়াজ 18, যখন তার বয়স ছিল 18 বছর, আমি পড়াই তোমরা খেয়াল করো, যখন তার বয়স ছিল 18 বছর, শি ডিসাইডেড টু বি এ নান, মাত্র 18 বছর বয়সে সে সিদ্ধান্ত নিয়েছিল যে সে একজন নান, সে একজন সন্ন্যাসী হবে। অ্যান্ড কেম টু কলকাতা, এবং এই জন্য সে কলকাতা এসেছিল। মাদার তেরেসাকে কিন্তু আমরা মাদার হিসেবে চিনি, মানে সন্ন্যাসী হিসেবে চিনি। আচ্ছা, মাদার কাদেরকে বলে মনে আছে তোমরা? বিদেশের বা ফরেন মুভিজ গুলোতে, বিদেশি মুভিগুলোতে দেখবা নানদের, চার্চের যারা নান তাদেরকে মাদার বলে। আর যদি তারা পুরুষ হয় তাদেরকে ফাদার বলে। খ্রিস্টান চার্চের যদি, যে চার্চের যারা তত্ত্বাবধানে থাকেন তারা যদি ফিমেল হয় তাদেরকে মাদার বলে, যদি মেল হয় তাদেরকে ফাদার বলে, আর যারা সেবিকা আছে তাদেরকে সিস্টার বলে। ঠিক আছে, নটরডেম কলেজে আছে, ওরা ফাদার বলে কিছু কিছু শিক্ষককে।
ওকে, তো when she was 18 she decided to be a nun and came to কলকাতা, এবং সে কলকাতা এসেছিল। তো দিয়ার সেই কলকাতা আসার পরে she became a teacher of a school in কলকাতা। কলকাতা এসে সে কলকাতা একটা স্কুলের শিক্ষক হয়। কলকাতার একটা স্কুলে যখন সে আসে, সে আসার পরে সে কলকাতার একটা স্কুলের শিক্ষক হিসেবে সে নিয়োগ পায়, শিক্ষক হয়। তো শিক্ষক হলেও এটা নিয়ে সে স্যাটিসফাইড ছিল না। উনি আসলে অনেক মন নরম থাকে একটা মানুষ, কিছু কিছু মানুষ থাকে যাদের মন অনেক নরম থাকে। তো দেখো, তো সে সোর, তো সে শিক্ষকতা হিসেবে যোগ দেওয়ার পরে সে প্রতিজ্ঞা করেছিল তো ডেডিকেট হার লাইফ, তার জীবন তাকে সে উৎসর্গ করে দিবে ফর দ্য কজ অফ হেল্পলেস এন্ড পুয়ার পিপল, অসহায় এবং দরিদ্র মানুষকে সাহায্য করার জন্য সে তার জীবনকে উৎসর্গ করে দিবে। তো সে প্রতিজ্ঞা করেছিল, শপথ করেছিল টু ডেডিকেট হার লাইফ, তার জীবনটা সে উৎসর্গ করে দিবে ফর দ্য কজ অফ হেল্পলেস, অসহায় এবং গরিব মানুষের জন্য, তাদের প্রয়োজনে সে তার জীবনকে উৎসর্গ করে দিবে। তো এরপরে যখন সে ডিসিশনটা নেয় এবং সে কাজ করা শুরু করে, তো শীঘ্রই তার এই যে মানব সেবার কাজগুলা, হার অ্যাক্টিভিটিস ফর দ্য সার্ভিস অফ ম্যানকাইন্ড, মানব জাতির সেবায় তার কার্যক্রমগুলা স্প্রেড, ছড়িয়ে পড়ে অল ওভার দ্য ওয়ার্ল্ড। তো যখনই সে তার জীবন উৎসর্গ করতে চায় যে না, আমি আমার জীবনটা এই জন্য উৎসর্গ করতে চাই, অসহায় দরিদ্র মানুষদের জন্য, এটা ভেবে এই সিদ্ধান্ত নিয়ে যখন সে কাজ করা শুরু করে, তখন সে পুরা পৃথিবীতে তার মানবতার যে সেবায় যে কার্যক্রমগুলো, এটা ছড়িয়ে পড়ে, স্প্রেড মানে ছড়িয়ে পড়া, অল ওভার দা ওয়ার্ল্ড, সারা পৃথিবী ব্যাপী। ঠিক আছে, এরপরে দেখো, তো শি ওয়াজ অন হার হিলস অ্যাজ রিকগনিশন, শি ওয়াজ অন অফ দোজ, আছে দেখো, তো শি ওয়াজ অন অফ দোজ পিপল, সে এমন একজন মানুষ ছিলেন, সমস্ত মানুষদের মধ্যে এমন একটা মানুষ ছিলেন, হু ডেডিকেটেড দেয়ার লাইভস, যারা তাদের জীবনটা উৎসর্গ করে দিয়েছে টু দ্য সার্ভিস অফ ম্যানকাইন্ড, মানবতার সেবায়। সে ওই সব মানুষদের মধ্যে একজন ছিলেন যে তার জীবনটা উৎসর্গ করে দিছে মানবতার সেবায়, ডেডিকেটেড দেয়ার লাইফস, যারা তাদের জীবনটা উৎসর্গ করে দিছে টু দ্য সার্ভিস অফ ম্যানকাইন্ড, মানব জাতির সেবায়, যারা তাদের জীবন উৎসর্গ করে দিয়েছে। আচ্ছা, এরপরে অ্যাজ এ রিকগনিশন টু হার সার্ভিস, তার সেবার স্বীকৃতি হিসেবে শি ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য নোবেল প্রাইজ, তাকে নোবেল পুরস্কার দেওয়া হয়, এটা তোমরা সবাই জানো, 1979 সালে মাদার তেরেসাকে শান্তিতে নোবেল পুরস্কার দেয়া হয়। এখন এর পাশাপাশি সে আরো একটা পাইছে, শি ওয়াজ অলসো গিভেন ভারতরত্ন অ্যাওয়ার্ড ইন দ্য ফলোয়িং ইয়ার, পরের বছর মানে আসন্ন বছরে সে ভারতরত্ন পুরস্কারও পায়। তো শি ওয়াজ অন হার হিলস, সে তার হিলের উপর দাঁড়িয়েই, মানে তার জুতার উপর দাঁড়িয়েই, হ্যাঁ, ফর হার সেলফলেস সার্ভিস, সে নিঃস্বার্থভাবে সেবা দিয়ে যাচ্ছিল টু ম্যানকাইন্ড, মানব জাতিকে, ইভেন অ্যাট হার ওল্ড এজ, এমনকি তার বৃদ্ধ বয়সেও। তো সে তার বৃদ্ধ বয়সেও হিল থেকে নামে নাই, হিল পায়, জুতা পায়, মানে সে চেষ্টা করে গেছে সব সময় আজীবন মানব জাতির সেবায় সেলফলেস, নিঃস্বার্থভাবে কাজ করে যাওয়ার জন্য, সেলফলেস সার্ভিস, নিঃস্বার্থভাবে সেবা দিয়ে যাওয়ার জন্য টু ম্যানকাইন্ড, মানব জাতিকে, ইভেন অ্যাট হার ওল্ড এজ, তার এই বৃদ্ধ বয়সেও। ঠিক আছে, পুরোটা আচ্ছা, মাদার তেরেসা একটা স্টোরিটা মাঝে মাঝে আসে, তাই তোমাদেরকে আমি পড়াই দিলাম। এইবার এবার একটা ইন্টারেস্টিং স্টোরি, একটা ছোকরা, ছোকরা বলতে একটা ছেলে, ধরো যার বয়স মনে করো 17-18 বছর, তোমাদের বয়সী হতে পারে, একটা ছেলে। এখন সে অনেক ভাবুক, ছেলেটা অনেক ভাবুক, সে অনেক কিছু ভাবে, তার মনে অনেক কিছু করতে চায়। তো ছেলেটা হঠাৎ করে তার জ্ঞান তৃষ্ণা অনুভব করতেছে, সে জ্ঞান তৃষ্ণা, সে জ্ঞান অর্জন করতে চায়। ছেলেটা জ্ঞান অর্জন করতে চায়। এখন জ্ঞান অর্জন করতে কি লাগে মানুষের? গুরু লাগে। কি লাগে? গুরু, একজন গুরুর কাছ থেকে জ্ঞান অর্জন করতে। আগে মানুষ গুরুর কাছ থেকে শিষ্যত্ব গ্রহণ করতো, হ্যাঁ, শিষ্যত্ব গ্রহণ করে তারপর গুরুর কাছ থেকে জ্ঞান অর্জন করতো। তো ওই ছেলেটা একজন এরকম গুরুর কাছে গিয়েছে। ছেলেটা ছেলেটা একটা গুরুর কাছে গেছে। এখন গুরুর কাছে, এখন উনি আবার বিখ্যাত খুবই বিখ্যাত জ্ঞানী, হ্যাঁ, খুবই ফেমাস একজন শিক্ষক ছিলেন, গুরু ছিলেন। তো তার কাছে যে বলতেছে যে গুরু, আমি আপনার শিষ্যত্ব গ্রহণ করতে চাই, আমি আপনার কাছ থেকে শিষ্যত্ব গ্রহণ করে আপনার শিষ্য বানান আমাকে, আমি আপনার থেকে শিষ্য হয়ে জ্ঞান অর্জন করতে চাই, আমি আপনার শিষ্যত্ব গ্রহণ করে আপনার থেকে জ্ঞান অর্জন করতে চাই। এখন এত বিখ্যাত টিচার, এত ফেমাস, এত জ্ঞানী একজন মানুষ, হুম, তার কাছে একটা ছোকরা
ছোকরা মানে একটা অল্প বয়সী ছেলে, 16, 17, 18 বছর বয়স, সে যে যদি বলে আমি জ্ঞান অর্জন করতে চাই, আমাকে জ্ঞান দান করুন, আমাকে জ্ঞান দান করুন, গুরু তো কি করবে? করবে না, সবাই কি করবে না? রাইট। তো গুরুর চিন্তা করে, আচ্ছা ঠিক আছে, একটা ছেলে আসছে, সে বলতেছে সে জ্ঞান অর্জন করতে চায়, আমি একটা কাজ করি, আমি একটু ছেলেটাকে আগে টেস্ট করে দেখি, আমি একটু কি করি, ছেলেটাকে আগে টেস্ট করে দেখি। আচ্ছা কিভাবে টেস্ট করবে? তখন উনি বলে যে আচ্ছা ছোকরা শোনো, তুমি আমার শিষ্য হইতে চাও, আমি তোমাকে আমার শিষ্য বানাবো যদি তুমি আমার একটা প্রশ্নের উত্তর দিতে পারো, যদি তুমি আমার একটা প্রশ্নের উত্তর দিতে পারো, একটা, যদি এই প্রশ্নের উত্তর দিতে পারো তাহলে আমি তোমাকে আমার শিষ্য বানাবো। তখন ওই ছোকরা বলে যে ঠিক আছে স্যার, বলেন। ঠিক আছে গুরু, আপনি বলেন কোন প্রশ্নের উত্তর দিতে হবে, আমি রেডি। ঠিক আছে। তখন সেই গুরু বলতেছে ঠিক আছে, তুমি আমাকে বলো যে আল্লাহ কোথায় থাকে, সৃষ্টিকর্তা কোথায় আছে, সৃষ্টিকর্তা কোথায় আছে এটা তুমি আমাকে বলো। যদি এই প্রশ্নের উত্তর তুমি দিতে পারো তাহলে তোমাকে আমি জ্ঞান দান করবো, তোমাকে আমি শিষ্য বানাবো। বলো যে গড কোথায় আছে, বা সৃষ্টিকর্তা কোথায় আছে। তখন ওই ছোকরাটা বলে যে গুরু, আমি আপনার এই প্রশ্নের উত্তর দিব যে সৃষ্টিকর্তা কোথায় আছে, আমি আপনার এই প্রশ্নের উত্তর দিব যে সৃষ্টিকর্তা কোথায় আছে, কিন্তু তার আগে আপনি আমাকে বলেন, আপনি আমার একটা প্রশ্নের উত্তর দেন যে সৃষ্টিকর্তা কোথায় নাই, সৃষ্টিকর্তা কোথায় নাই। তো ওর গুরু ওরে জিজ্ঞাসা করে যে আপনি, যে তোমাকে আমি শিষ্য বানাবো, তোমাকে আমি শিষ্য বানাবো যদি তুমি আমার একটা প্রশ্নের উত্তর দিতে পারো। প্রশ্নটা কি? বলো যে সৃষ্টিকর্তা কোথায় আছে। তখন শিষ্য বলে যে গুরু, আমি আপনার এই প্রশ্নের উত্তর দিব, তার আগে আপনি আমার একটা প্রশ্নের উত্তর দেন, বলেন যে সৃষ্টিকর্তা কোথায় নাই, কোন জায়গায় সৃষ্টিকর্তা নাই, শুধু আপনি আমাকে এটা বলেন, তাইলে আমি আপনারে বলবো যে সৃষ্টিকর্তা কোথায় আছে। তো এই প্রশ্নের উত্তর শুনে গুরু বুঝে যায় যে না, ছোকরাটা অল্প বয়সী হলেও তার মধ্যে কিছুটা হলেও জ্ঞান আছে, সে, আমি যদি তাকে জ্ঞান দান করি সে জ্ঞানটা নিতে পারবে, সে এটা ধারণ করতে পারবে। তখন ওই গুরু তার খুবই খুবই মানে প্রশংসা করে এবং তাকে তার শিষ্যত্ব দেয় এবং তাকে শিষ্য বানায়। ঠিক আছে। তো গুরু খুবই খুশি হয় এবং খুবই বিস্মিত হয় যে বাহ, ছেলেটার মধ্যে জ্ঞান আছে। ঠিক আছে। এই হচ্ছে বিষয়টা, যে প্রশ্নটা হচ্ছে এরকম ছিল যে তুমি বলো সৃষ্টিকর্তা কোথায় আছে। ও বলে যে গুরু, আমি আপনার এই প্রশ্নের উত্তর দিব, আপনি আগে বলেন যে সৃষ্টিকর্তা কোথায় নাই। মানে সৃষ্টিকর্তা ইজ এভরিওয়্যার, আল্লাহ রাব্বুল আলামিন ইজ দি অলমাইটি, সে সব জায়গায় সর্বত্র। আচ্ছা। তো অনস এ ল্যাড ওয়েন্ট টু এ ফেমাস টিচার, একবার এ ল্যাড মানে ছোকরা। ঠিক আছে। তো তোমরা কি এই গল্পটা বুঝতে পেরেছো ভাইয়া পুরা, নাকি বুঝতে পারো নাই বলো তো, এটা কি ক্লিয়ার? বুঝতে পারছি ভাইয়া। ক্লিয়ার ক্লিয়ার। তো অনস এ ল্যাড, এখন এক ছোকরা, ওয়েন্ট টু এ ফেমাস টিচার, একজন বিখ্যাত শিক্ষকের কাছে যায়, একটা বিখ্যাত শিক্ষকের কাছে যায়। ঠিক আছে, একটা ফেমাস টিচার, ফেমাস টিচারের কাছে আর কি, বিখ্যাত একজন শিক্ষকের কাছে কে যায়? একটা ছোকরা যায়, বেশ ভালো কথা। তো সে কেন যায়? তো সে গিয়ে হি এক্সপ্রেস হিজ ডিজায়ার, সে তার আকাঙ্ক্ষা প্রকাশ করে, টু অ্যাকুয়ার নলেজ, জ্ঞান অর্জনের জন্য। তো অনস এ ল্যাড, একতা একটা ছোকরা একটা বিখ্যাত শিক্ষকের কাছে যায়, সে গিয়ে তার আশা, তার আশা ব্যক্ত করে, হি এক্সপ্রেস হিজ ডিজায়ার, তার আশা ব্যক্ত করে টু অ্যাকুয়ার নলেজ, জ্ঞান অর্জনের জন্য। সে জ্ঞান অর্জন করতে চায়, এই আশা সে ব্যক্ত করে। তো হি বেগড টু ইনস্ট্রাক্ট হিম, সে অনেক অনুনয় বিনয় করে, বেগ মানে ভিক্ষা করা, কিন্তু বেগ মানে আবার ভিক্ষা সব জায়গায় না, অনুনয় করা, বিনয়ের সাথে বলা। ভিক্ষা কি চায় মানুষ? হ্যাঁ ভাই ভিক্ষা দিন, হ্যাঁ ভাই ভিক্ষা দিন, এইভাবে ভিক্ষা চায় না। ভিক্ষা চায় কি? অনুরোধ করে, অনুনয় বিনয় করে মানুষ ভিক্ষা চায়। তো এইভাবে, তো হি বেগড টু ইনস্ট্রাক্ট হিম ইন আর্টস অ্যান্ড সায়েন্স, তো সে খুব অনুনয় বিনয় করে বলে যে তাকে যেন আর্টস আর সায়েন্স, কলা এবং বিজ্ঞানের বিষয়, আর্টস এবং সায়েন্সের জ্ঞান দান করা হয়, তাকে যেন এই ব্যাপারে শেখানো হয়, নলেজ শেখানো হয়। তো শিক্ষক, এত ফেমাস শিক্ষক, সে তো চাইলেই কারো শিষ্য বানাবে না, জ্ঞান দান করবে না। তখন ওই টিচারটা উইশড, গুরু ইচ্ছা করে তার যে টু ফাইন্ড আউট দ্য অ্যাবিলিটি অফ দ্য বয়, ছেলেটার অ্যাবিলিটিটা একটু ফাইন্ড আউট করা দরকার, ছেলেটার অ্যাবিলিটিটা একটু
দেখা দরকার। টিচার ভাবে যে আচ্ছা এই ছেলে জ্ঞান অর্জন করতে আসছে, ওর অ্যাবিলিটিটা একটু ফাইন্ড আউট করা দরকার, যে দেখি ও কতটুকু জ্ঞান রাখে, দেখি তো ও কতটুকু জ্ঞান রাখে। ঠিক আছে, এটা হচ্ছে টিচার মনে মনে ভাবে। তখন টিচার প্রশ্ন করে, ডিরেক্টলি প্রশ্ন করে যে হি আস্কড হিম হোয়ার গড ইজ। তুমি বলো গড কোথায়, তুমি বলো সৃষ্টিকর্তা কোথায় আছে, হোয়ার গড ইজ। এখন এইখানে কিন্তু একদম সংক্ষিপ্ত ভার্সন, গল্পটা কিন্তু এখানে একেবারে সংক্ষিপ্ত ভার্সন আছে। ঠিক আছে, তো এটাকে তুমি ফুল গল্প ধরলে ভুল হবে, এটা ফুল গল্প না, একবারে সংক্ষিপ্ত ভার্সন থাকে, কারণ 10টা সেন্টেন্সে পুরো গল্প বলতে হবে। তো হি আস্কড হিম হোয়ার গড ইজ, সে জিজ্ঞেস করে যে গড কোথায় বা সৃষ্টিকর্তা কোথায় আছেন। তখন দ্য ল্যাড রিপ্লাইড দ্যাট, তখন ওই ছোকরাটা উত্তর দেয় যে হি উড অ্যান্সার, সে এই প্রশ্নের উত্তর দিবে, ইফ হি উড টেল, যদি শিক্ষক তাকে বলে হোয়ার হি ইজ নট, যে সৃষ্টিকর্তা কোথায় নাই। ওই ছোকরাটা রিপ্লাইতে বলে যে সে এই প্রশ্নের উত্তর দিবে তার আগে টিচার যদি তাকে বলে যে সৃষ্টিকর্তা কোথায় নাই, এইটা একটু আগে আপনি বলেন। যদি আপনি বলেন যে সৃষ্টিকর্তা কোথায় নাই, তাহলে আমি আপনার প্রশ্নের উত্তর দিব। ঠিক আছে, এবার এই উত্তর শুনে সেই যে যে গুরু, সে তো খুবই খুবই খুশি হয়। গুরু এই কথা শুনে খুবই খুবই খুশি হয়, সে তার অনেক প্রশংসা করে। এখন দেখো যে তার যে বোধ শক্তি, তার যে বুদ্ধিমত্তা, যে এই প্রশ্নের উত্তরের মধ্য দিয়ে সেটা প্রকাশ পেয়েছে, যে আমি আপনার প্রশ্নের উত্তর দিব যে সৃষ্টিকর্তা কোথায় আছে, তার আগে আপনি একটু আমাকে বলেন যে সে কোথায় নাই। তো এই কথা শোনার পরে দ্য টিচার, এই শিক্ষক, থট হাইলি, তার ব্যাপারে খুবই উচ্চ ধারণা রাখে, অফ দ্য বয়েস আন্ডারস্ট্যান্ডিং, এই ছেলেটার বোধগম্য শক্তি, ছেলেটার বোধগম্য শক্তি, বোঝার শক্তি দেখে, তার আন্ডারস্ট্যান্ডিং দেখে, টিচার থট হাইলি অফ দ্য বয়েস, ছেলেটা খুবই হাইলি, উচ্চ মাত্রায় তার মানে তার লেভেলটা ফুটাই তোলে, এবং শিক্ষক ভূয়সী প্রশংসা করে তার। ঠিক আছে, হি প্রেজড হিম হাইলি, শিক্ষক উচ্চ মাত্রায় তার প্রশংসা করে, আর টিচারও খুবই উচ্চ ধারণা পোষণ করে তার ব্যাপারে। তো ডি নাম্বারের পরে বি, তো শিক্ষক এতটাই খুশি হয় যে হি প্রেজড হিম হাইলি, সে তাকে হাইলি, ব্যাপক বা ভূয়সী ভাবে প্রশংসা করে, তাকে ব্যাপক বা ভূয়সী প্রশংসা করে। এরপরে দা বয় ডিভোটেড হিমসেলফ টু আর্নিং নলেজ, হি অ্যাগ্রিড টু টিচ দ্য ল্যাড। এখন এই দুইটার মধ্যে কি, এখন শিক্ষক বা গুরু তার প্রশংসা করার পরে হি অ্যাগ্রিড, শিক্ষক তার এই প্রশ্নের উত্তর শুনে রাজি হয়, টু টিচ দ্য ল্যাড, ওই ছোকরাকে শেখানোর জন্য, ওই ছোকরাকে বিদ্যা শেখানোর জন্য। অবশেষে হি অ্যাগ্রিড, শিক্ষক অ্যাগ্রিড হয়, টু টিচ দ্য ল্যাড, এই ছোকরাকে শিক্ষাদান করার জন্য। ঠিক আছে, তখন দা বয় ডিভোটেড হিমসেলফ টু আর্নিং নলেজ, তখন ছেলেটা নিজেকে নিযুক্ত করে দেয়, মগ্ন করে দেয় এই গুরুর থেকে জ্ঞান অর্জনে। আর্নিং নলেজ, তখন থেকে জ্ঞান শিক্ষার জন্য গুরুর প্রতি তার শ্রদ্ধা সহ, জ্ঞানের প্রতি তার তৃষ্ণা সহ, জ্ঞান অর্জন করার জন্য সে ডিভোটেড, নিজেকে মগ্ন করে দেয়। ডিভোটেড মানে ভক্ত বা অনুরাগী বা মগ্ন। ঠিক আছে, সে পুরোপুরি মগ্ন হয়ে যায়, নিজেকে সঁপে দেয় আর্নিং নলেজ, জ্ঞান অর্জনের জন্য। গ্রেপস আর সোর, আঙ্গুর ফল টক, একটা খ্যাকশিয়ালের কাহিনী, অতটা ইম্পর্টেন্ট না। আচ্ছা, এরপরে আসো বুদ্ধ অ্যান্ড দ্য পুয়ার ওম্যান, খুবই খুবই অ্যামেজিং একটা স্টোরি, বুদ্ধ অ্যান্ড দ্য পুয়ার ওম্যান। আচ্ছা, গৌতম বুদ্ধ তখন, এখন শোনো একটার স্টোরি আবার একটা প্রেক্ষাপট আছে। গৌতম বুদ্ধ কিন্তু অনেক অনেক তাকে আহ, বুদ্ধ ধর্মেরা দেবতা মনে করেন। ঠিক আছে, গৌতম বুদ্ধের সম্পর্কে, এবং তার অনেক অবদান আছে। একটু পানি খাচ্ছিলাম, পানি খাচ্ছিলাম আমি, সরি। তো গৌতম বুদ্ধ তখন চারপাশে তার নাম ডাক, গৌতম বুদ্ধ বুদ্ধদের কাছে তখন চারপাশে তার খুব নাম ডাক, যে গৌতম বুদ্ধ নামে একজন আছেন, এবং গৌতম বুদ্ধ হচ্ছে আমাদের দেবতা। দেবতা মানে সে সব করতে পারে, দেবতা মানে কি, সে সব করতে পারে। মানুষ বা ধরো অনেকে মনে করে যে পীর, হ্যাঁ, মুসলমানদের যারা পীর আছে ইসলামে, অনেকে ভাবে যে পীররা সব করতে পারে, পীরেরা সব করতে পারে। ঠিক আছে, তো এরকম গৌতম বুদ্ধ তো দেবতা, সে সব করতে পারবে, এটা মানুষ ভাবতো। তো একবার এক বৃদ্ধ মহিলা, তো সে গৌতম বুদ্ধের কথা শুনছে, গৌতম বুদ্ধের অনেক নাম ডাক তখন চারপাশে। এখন ওই বৃদ্ধের ছিল একটাই পুত্র সন্তান, ওই বৃদ্ধ বিধবা মহিলা। ঠিক আছে, বিধবা মহিলা, তার স্বামী নাই।
ছিল শুধু একটা মাত্র পুত্র সন্তান। এখন একটা রোগে সেই পুত্র সন্তান মারা গেছে, শুনে কিন্তু গল্প। বৃদ্ধ মহিলার একমাত্র অবলম্বন ওই একটা সন্তান, তার এই জগতে আর কেউ নাই, স্বামী নাই, মেয়ে নাই, আর কেউ নাই, শুধু একটাই ছেলে। এখন সেই ছেলেটা একটা রোগে মারা গেছে, সেই ছেলেটা রোগে আক্রান্ত হয়ে মারা গেছে। এখন একটা মাত্র ছেলে মারা গেছে ভাই, তার তো ওই মহিলার তো বুকটা ফেটে যাচ্ছে। বৃদ্ধ মহিলা, কোনোভাবে তার মন মানছে না। তখন সে শুনছে যে গৌতম বুদ্ধ নামে গৌতম বুদ্ধ নামে একজন ব্যক্তি আছেন এবং সে সব পারেন। গৌতম বুদ্ধ নামে একজন আছেন এবং তিনি সব পারেন। তখন ওই মহিলাটা, তার ছেলের, ওই বৃদ্ধ মহিলা তার ছেলের ডেড বডিটা নিয়ে গৌতম বুদ্ধের কাছে চলে গেছে। ওই বৃদ্ধ মহিলা ডেড বডি নিয়ে গৌতম বুদ্ধের কাছে চলে গেছে, যে বলতেছে, তার কাছে কিছু কয়েন টাকা ছিল, কিছু কয়েন, কিছু মুদ্রা টুদ্রা ছিল, ওগুলা দিয়ে গৌতম বুদ্ধের দিকে দিয়ে বলতেছে যে আপনি আমার ছেলের প্রাণ ফিরায় দেন, আপনি আমার ছেলের প্রাণ ফিরায় দেন। এখন তুমি বলো তো, গৌতম বুদ্ধ কি কোনো মানুষের প্রাণ ফিরাই দিতে পারবে বা মৃত মানুষ জীবিত করতে পারবে? এটা কি সম্ভব? এই পৃথিবীতে আজ পর্যন্ত কেউ কোনো মৃত মানুষকে জীবিত করতে পারছে? আজ পর্যন্ত বলো, কেউ, এই পৃথিবীর কেউ মৃত মানুষকে জীবন্ত করতে পারে নাই, আজও পর্যন্ত কেউ পারে নাই। তো এখন গৌতম বুদ্ধ সহ সবাই জানে যে মৃত মানুষকে জীবিত করা সম্ভব না, কিন্তু ওই মহিলা কয়টা কয়েন মুদ্রা নিয়ে গৌতম বুদ্ধের দিকে ছুড়ে দিয়ে বলতেছে যে আপনি আমার সন্তানকে জীবিত করে দেন। এখন গৌতম বুদ্ধ তারা বোঝাচ্ছে, দেখেন মা, আসলে আহ, যিনি মারা যায় তাকে তো আর জীবিত করা যায় না। আপনি আপনার ছেলেটাকে নিয়ে সৎকার করে দেন, সৎকার করে দেন বলতে মাটি দিয়ে দেন, অন্ত্যেষ্টিক্রিয়া করে দেন, মানে সৎকার করে দেন। তাকে শ্মশানে নিয়ে পোড়ায় ফেলেন, বা যেটা করে আর কি, যে ধর্মের মানুষজন যেটা করে, কবর দেন, যেটা করুক। তো আপনি আপনার সন্তানকে সৎকার করে ফেলেন। কিন্তু ওই মহিলা আরো জোরে চিল্লায় কাঁদতেছে, মহিলা আরো জোরে চিৎকার করে কাঁদতেছে, না না, আমার একমাত্র সম্বল, আমার অবলম্বন, আমার একমাত্র মানে সোনার চান, সে মারা গেছে, আপনি প্লিজ তার জীবনটা ফিরাই দেন, আপনি তার জীবন ফিরাই দিতেই হবে। সে খুব চিৎকার করে কাঁদতেছে। তো গৌতম বুদ্ধ আবার তাকে বুঝায় যে দেখেন মা, এই পৃথিবীতে মৃত্যু আমাদের সবাইকে বরণ করতে হবে, আমরা সবাই একদিন মারা যাব, আমরা সবাই একদিন মারা যাব। তো আপনি আসলে যেটা ভাবছেন যে মরা মানুষকে জীবিত করা যায়, এটা সম্ভব না। আপনি আপনার সন্তানের লাশটা নিয়ে সৎকার করে দেন। মহিলা মানে না, মহিলা আবার চিৎকার করে কান্দে। গৌতম বুদ্ধ আবার বুঝায়, মহিলা আবার কান্দে। গৌতম বুদ্ধ আবার বুঝায়, মহিলা আরো জোরে কান্দে চিৎকার করে। মহিলা ভাবতেছে যে গৌতম বুদ্ধ তার ছেলের প্রাণ ফিরাই দিতে পারবে, সে পারবে, কিন্তু সে করতে চাচ্ছে না, এটা ভাবতেছে ওই মহিলা। মহিলাটা ভাবতেছে যে গৌতম বুদ্ধ মনে হয় প্রাণ ফিরাই দিতে পারবে, কিন্তু আমার ছেলে বলে দিচ্ছে না। কিন্তু গৌতম বুদ্ধ মনে হয় প্রাণ ফিরাই দিতে পারে, এটা ভাবতেছে ওই মহিলা। কিন্তু এটা তো আসলে কেউ পারে না এই পৃথিবীতে। গৌতম বুদ্ধ পারবে, ডোনাল্ড ট্রাম্প পারবে, পুতিন পারবে, ইউনূস পারবে, শেখ হাসিনা, কেউ পারছে? কেউ পারবে? কেউ পারবে না, কেউ পারবে না। তখন গৌতম বুদ্ধ আবার বুঝায়, ওই মহিলা আরো চিৎকার করে গড়াগড়ি খেয়ে কাঁদতেছে, না আপনি পারবেন, আমার ছেলের প্রাণ আপনার ফিরাই দিতেই হবে। তখন ফাইনালি, অবশেষে গৌতম বুদ্ধ বলে যে মা, ঠিক আছে, ঠিক আছে, আপনার ছেলের প্রাণ ফেরায় আনা সম্ভব, আপনার ছেলের প্রাণ বাঁচানো সম্ভব, যদি আপনি একটা কাজ করেন। বলে, কি কাজ? আমি করতে রাজি, আপনি বলেন কি কাজ। কয়, হ্যাঁ, একটা কাজ আছে, যে কাজটা যদি আপনি করেন তাহলে আপনার ছেলের প্রাণ ফেরানো সম্ভব। একটা কাজ আছে, যে কাজটা যদি আপনি করেন তাহলে আপনার ছেলের প্রাণ ফেরানো সম্ভব। তখন ওই মহিলা বলতেছে যে কি কাজ? তখন গৌতম বুদ্ধ বলতেছে, আপনাকে এমন একটা বাড়ি থেকে এক মুঠো শস্য আনতে হবে, যে বাড়িতে আজ পর্যন্ত কেউ কোনোদিন মারা যায় নাই। তা আপনাকে এমন একটা বাড়ি থেকে এক মুঠো শস্য আনতে হবে, যে বাড়িতে আজ পর্যন্ত কখনো কেউ মারা যায় নাই। যদি এমন একটা বাড়ি থেকে এক মুঠো শস্য আনতে পারেন, তাহলে তাহলে আপনার মানে সন্তানের প্রাণ আমি ফিরিয়ে দিতে পারবো। তখন ওই মহিলা বলে ঠিক আছে। তখন ওই ছেলের লাশটা গৌতম বুদ্ধের ওইখানে রেখে ওই মহিলা চলে যায়। তো প্রথমে এক বাড়িতে যায়,
যে বলে যে আচ্ছা আপনাদের বাড়িতে কি আজ পর্যন্ত কেউ মারা গেছে? যদি মারা যে না থাকে তাহলে আমাকে এক মুঠো শস্য দেন। তো ওই বাসা থেকে বলে যে গত বছর আমার নানা মারা গেছে। পরের বাড়িতে যায়, আচ্ছা পাশের বাড়িতে, আচ্ছা আপনার বাসায়, আপনাদের বাড়িতে কি আজ পর্যন্ত কেউ মারা গেছে? যদি মারা যে না থাকে তাহলে আমাকে এক মুঠো শস্য দেন। বলে যে গত 2 বছর আগে আমার বাবা মারা গেছিল। আরেক বাড়িতে যে বলে যে আপনাদের বাড়িতে কি আজ পর্যন্ত কেউ মারা গেছে? যে বাড়িতে যাচ্ছে এই কথা সে বলতেছে আপনাদের বাড়ি থেকে আজ পর্যন্ত কেউ মারা গেছে, যদি মারা যে না থাকে আমাকে এক মুঠো শস্য দেন। আর বাড়িতে বলে যে দেখেন আমার নাতি মারা গেছে, দেখেন আমার পত্নী মারা গেছে, দেখেন আমার জামাই আমার স্বামী মারা গেছে, আমার ছেলে মারা গেছে, মেয়ে মারা গেছে, হ্যাঁ আমার খালা মারা গেছে, খালু মারা গেছে, মামা মারা গেছে, মামি মারা গেছে। যে বাসায় যায় দেখে যে প্রত্যেকটা পরিবার, আরেক বাসায় যায় যে বলে আচ্ছা আমাকে এক মুঠো শস্য দিতে পারবেন যদি আপনাদের বাড়িতে আজ পর্যন্ত কেউ মারা যে না থাকে? বলে যে না, দেখেন কয়দিন আগে আমার হাজবেন্ড মারা গেছে। তো যে বাড়িতেই যাচ্ছে সব বাড়ি থেকে তাকে বলতেছে তাদের কেউ না কেউ, কেউ না কেউ মারা গেছে। প্রত্যেক পরিবারই হারিয়েছে, প্রত্যেক পরিবার, কোনো বাড়ি থেকে সে এক মুঠো শস্য আনতে পারে না। যে বাড়িতে যায় সবাই বলে তারা কাউকে না কাউকে হারিয়েছে। তো এই বাড়ি থেকে বাড়িতে ঘুরতে 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 ওই মহিলার মধ্যে আসলে একটা অনুধাবন হয়ে যায়, একটা বুদ্ধি তার মধ্যে উপলব্ধি হয় যে না আসলে মৃত্যু একটা খুবই স্বাভাবিক ঘটনা। পৃথিবীতে সবাইকে মারা যেতে হবে, সব বাড়ি থেকে কেউ না কেউ মারা গিয়েছে, তো মৃত্যু একটা খুবই স্বাভাবিক ঘটনা, মৃত্যু একটা খুবই স্বাভাবিক ঘটনা। প্রত্যেককেই, প্রত্যেক বাড়ি থেকেই কাউকে না কাউকে মরতে হয়েছে। তখন সে বুঝতে পারে যে না আসলে তার ছেলেটাও যে মারা গেছে এটা একটা স্বাভাবিক ঘটনা। তার ছেলের মতো অনেকেই অনেক পরিবারের অনেককে হারিয়েছে। তখন সে তার ভুলটা বুঝতে পারে যে না আসলে মরা মানুষের প্রাণ ফেরানো সম্ভব না, সবাইকে মরতে হয়, আমাকেও মরতে হবে। তখন সে গৌতম বুদ্ধের কাছে যায়, গিয়ে ক্ষমা প্রার্থনা করে। গৌতম বুদ্ধের কাছ থেকে সে ক্ষমা চায়, তাকে যন্ত্রণা দেওয়ার জন্য, তাকে প্যারা দেওয়ার জন্য সে ক্ষমা চায়। ঠিক আছে, যে আমার ভুল হয়েছে, আমি এটা করা আমার ঠিক হয়নি। আচ্ছা, তো এই হচ্ছে গল্পটা। তো চলো আমরা একটু এটা প্র্যাকটিস করি। এ পুয়ার উইমেন অনস কেম টু বুদ্ধা। একটা গরিব মহিলা একবার বুদ্ধর কাছে আসছে। একটা গরিব মহিলা একবার গৌতম বুদ্ধের কাছে এসেছে। ঠিক আছে, এ পুয়ার উইমেন ওয়ান্স কেম টু বুদ্ধ। এই গরিব মহিলা একবার বুদ্ধের কাছে এসেছে। ঠিক আছে, বেশ ভালো কথা, আসছে। এবার তার দাবিটা কি, সে কি নিয়ে আসছে বলো? তার দাবিটা কি, সে কি নিয়ে আসছে? তার ছেলের ডেড বডিটা। তো শি আস্কড হিম, এটা কিন্তু একদম শর্ট ফর্ম। তো শি আস্কড হিম, সে গৌতম বুদ্ধকে জিজ্ঞাসা করে ওয়েদার হি কুড গিভ হার এনি মেডিসিন, সে কি তাকে কোনো মেডিসিন দিতে পারবে, টু রিস্টোর হার ডেড চাইল্ড, তার মৃত সন্তানটাকে ফিরায় আনার জন্য, টু লাইফ, তার মৃত সন্তানের প্রাণ ফিরায় দেওয়ার জন্য। সে চিৎকার করে কান্না করে আর বলে যে সে কোনো মেডিসিন দিতে পারবে কিনা তার ছেলের প্রাণ ফিরায় আনার জন্য। এটা অ্যাকচুয়ালি স্টোরিটা শর্ট ফর্মে এবং একটা অন্যভাবে লেখা আর কি। কিন্তু ঘটনাটা হচ্ছে যে সে চিৎকার করে কাঁদে আর বলে যে আপনার, আমার ছেলে প্রাণ ফিরে দিতে হবে। তো যাই হোক, সে জিজ্ঞাসা করে যে কি ওষুধ বা আছে বা সে কিছু করতে পারবে কিনা তার ছেলের প্রাণ ফেরানোর জন্য, সে কিছু করতে পারবে কিনা তার ছেলের প্রাণ ফিরিয়ে দেওয়ার জন্য। ওকে, এরপরে আসো আমরা একটু সামনের দিকে আগাই। কারণ এই কথা সে বলতেছে। হুম, দেখো এরপরে তো গৌতম বুদ্ধ বলে যে তাকে বুঝায় প্রথমে যে আসলে তো দেখে মরা মানুষ ফিরে আসে না, কিন্তু সে মহিলা বুঝবে না। মহিলা বুঝ মানবে না, সে বুঝ মানা মহিলা না, সে বুঝ মানবে না। ঠিক আছে, তখন ওই গৌতম বুদ্ধ ওনার কান্নাকাটি চিৎকার চেঁচামেচি দেখে দা হলি ম্যান ওয়াজ টাচড, এই লোকটা অত্যন্ত ব্যথিত হয়। বাই দ্য গ্রেট সরো অফ দ্য উইমেন, ওই মহিলার এত দুঃখ দেখে সে অনেক ব্যথিত হয়। ওই মহিলার দুঃখ দেখে গৌতম বুদ্ধ ব্যথিত হয়, কিন্তু সে তো কিছু করতে পারছে না। কিছু কি করা যাবে? কিছু করা তো আর যাবে না, মরা মানুষ তো ফিরে আসে না। তো সে চিৎকার করতেই আছে করতেই আছে। তো ওই মহিলা দুঃখ লাগতেছে গৌতম বুদ্ধর, কিন্তু সে কি করবে, মহিলা চিৎকার করেই যাচ্ছে। সে বুঝতে চাচ্ছে না যে তার ছেলে আসলে ফিরে আসবে না। তখন গৌতম বুদ্ধ কি করে, হি টোল্ড হার, সে ওই মহিলাকে বলে দ্যাট যে দেয়ার ওয়াজ অনলি ওয়ান মেডিসিন,
শুধুমাত্র একটা মাত্র, দেখো, অনলি ওয়ান মেডিসিন, একটা মাত্র মেডিসিন আছে, হুইচ কুড রিভাইভ হার সান, যেটা তার ছেলে প্রাণ ফিরাই দিতে পারে। এমন একটা মাত্র মেডিসিন আছে, ঠিক আছে? অনলি ওয়ান মেডিসিন যেটা তার পুত্রের প্রাণ ফিরাই দিতে পারে। বেশ ভালো কথা। এবার মহিলা তো বলে রাজি। ঠিক আছে, কি মেডিসিন আপনি বলেন, কি মেডিসিন আপনি বলেন। তো তখন গৌতম বুদ্ধ, হি টোল্ড হার, গৌতম বুদ্ধ তাকে বলে, টু ব্রিং এ হ্যান্ডফুল অফ মাস্টার্ড, এক মুঠো মাস্টার্ড, সরিষার বীজ, মাস্টার্ড সিডস মানে সরিষার বীজ আনতে, ফ্রম এ হাউস মানে এক মুঠো শস্য বা শস্য বুঝো, যেটা থেকে সরিষা হয় ওটাকে শস্য বলে। তো ব্রিং এ হ্যান্ডফুল অফ মাস্টার্ড সিড, এক মুঠো শস্য আনতে, সরিষার বীজ আনতে, ফ্রম এ হাউস এমন একটা বাড়ি থেকে, হোয়ার যেখানে, ডেথ হ্যাড নেভার এন্টার্ড, যে বাসায় কখনো কোনোদিন মৃত্যু প্রবেশ করে নাই। তো হি টোল্ড হার, সে তাকে বলে, হ্যান্ডফুল অফ মাস্টার্ড সিডস, এক মুঠো সরিষার বীজ বা শস্য আনতে, ফ্রম এ হাউস একটা বাড়ি থেকে, হোয়ার যে বাড়িতে, ডেথ হ্যাড নেভার এন্টার্ড, যে বাড়িতে আজ পর্যন্ত কোনোদিন মৃত্যু প্রবেশ করে নাই, মানে যে বাসার আজ পর্যন্ত কেউ কোনোদিন মারা যায় নাই, এমন একটা বাড়ি থেকে এক মুঠো শস্য আনতে হবে। বেশ ভালো কথা। এই কথা বলে কে? গৌতম বুদ্ধ। তখন দ্য সরোফুল মাদার, দুঃখ ভারাক্রান্ত ওই মা, ওয়েন্ট যায়, ফ্রম ডোর টু ডোর, এক দুয়ার থেকে আরেক দুয়ারে যাচ্ছে, সিকিং দ্য মাস্টার্ড সিড, সরিষার ফুল, সরিষার বীজ খুঁজতে, বাট কিন্তু, অ্যাট এভরি ডোর স্টেপ, কিন্তু প্রত্যেকটা বাড়িতে, শি মেট উইথ স্যাড রিপ্লাইজ, তাকে সবাই স্যাড রিপ্লাই দিচ্ছিল। মানে প্রত্যেকটা বাড়িতে সবাই তাকে দুঃখজনক রিপ্লাই দিচ্ছিল, দুঃখের রিপ্লাই দিচ্ছিল। প্রত্যেকটা বাড়িতে সবাই তাকে অত্যন্ত দুঃখের রিপ্লাই দিচ্ছিল, কোনো বাড়ি থেকে আর কি সে পাচ্ছিল না, ঠিক আছে, আনতে। সবাই তাকে স্যাড রিপ্লাই দিচ্ছে। তো কি ধরনের স্যাড রিপ্লাই আমরা একটু দেখি যে কেমন ধরনের রিপ্লাই দেয়। একজন বলতেছে যে, ওয়ান সেইড, আই হ্যাভ লস্ট মাই, এটা কিন্তু অনেক সংক্ষিপ্ত ফর্মে দেয়, ঠিক আছে, অনেক সংক্ষিপ্ত ফর্মে দেয়। তো একজন বলতেছে, আই হ্যাভ লস্ট মাই হাজবেন্ড, আমি আমার স্বামীকে হারিয়েছি। আমি আমার কি করেছি, আমি আমার স্বামীকে হারিয়েছি। আবার আরেক বাড়ি যায়, পাশের বাড়ি যায়, সে অ্যানাদার সাইড, আরেকজন বলে, আওয়ার ইয়াঙ্গার চাইল্ড, আমাদের ছোট বাচ্চাটা, ছোট বাচ্চাটা, ইয়াংগেস্ট চাইল্ডটা, সবচেয়ে ছোটটা, ডাইড লাস্ট ইয়ার, গত বছর আমার ছোট সন্তানটা মারা গেছে। এক বাড়িতে যায়, সে বাড়ি বলে, আই হ্যাভ লস্ট মাই হাজবেন্ড, আমি আমার স্বামীকে হারিয়েছি। আরেক বাড়িতে যায়, তারা বলে, আমি আমার ইয়াং বাচ্চাটাকে হারিয়েছি। আচ্ছা, এরপরে ওই মহিলা আরেক বাড়ি যায়, তখন সে বলে, আমি আমার নাতিকে হারাইছি। আরেক বাড়ি যায়, আমার বাবা মারা গেছে। আরেক বাড়ি যায়, আমার খালা মারা গেছে, মামি মারা গেছে, মারা মারা গেছে, একটা বলতে থাকে। তো তখন ওই মহিলা, সে রিটার্ন উইথ হ্যাভি হার্ট, সে অনেক ভারাক্রান্ত মন নিয়ে ওই গ্রেট টিচার, মহান শিক্ষক, মহান গুরু গৌতম বুদ্ধের কাছে যায়, অ্যান্ড টোল্ড হিম দ্য রেজাল্ট অফ আর গ্রেট সার্চ, এবং সে যে এই যে ব্যাপক খোঁজাখুঁজির যে রেজাল্টটা, ফলাফলটা সে তাকে জানায় যে আসলে কোনো বাড়ি থেকেই সে কোনো শস্য পায় নাই। এই রেজাল্টটা সে গৌতম বুদ্ধকে জানায়। কেন পায় নাই? কারণ প্রত্যেক বাড়ি বলে, কেউ তার হাজবেন্ডকে হারাইছে, কেউ তার ছোট বাচ্চাকে হারাইছে, কেউ তার বড়টাকে হারাইছে, এরকম বলে। দেন বুদ্ধ টোল্ড হার অ্যাফেকশনেটলি, তখন গৌতম বুদ্ধ তাকে, একটাই অপশন বাকি আছে, তখন গৌতম বুদ্ধ তাকে অ্যাফেকশনেটলি, স্নেহের সাথে বলে যে, শি মাস্ট নট থিঙ্ক মাচ অফ আর ওন গ্রিফ, তার নিজের দুঃখ নিয়ে তার এত চিন্তা করা উচিত না। সিন্স, যেহেতু, সরো অ্যান্ড ডেথ, দুঃখ এবং মৃত্যু, দুঃখ, মৃত্যু আর কমন টু অল, এইগুলা সবার কাছে কমন, এইগুলা সবাই ফেস করে, তাই দুঃখ এবং মৃত্যু নিয়ে এত কষ্ট পেতে নাই। যে চলে যাবার সে চলে যাবে, এটা গৌতম বুদ্ধ আর কি বলে, যে দেখেন, এই যে যে দুঃখ, মৃত্যুর দুঃখ এবং মৃত্যু, এটা সবার জন্য কমন, সব বাসায় আছে, তো এটা নিয়ে আপনি মন খারাপ করবেন না। ঠিক আছে, এখন আর চারটা স্টোরি বাকি থাকবে, এই চারটা আমি কালকে পড়াবো। আমি আজকে গরুর হাটে গেছিলাম, আমি অত্যন্ত ক্লান্ত, বুঝছো? আমি আজকে খুবই খুবই ক্লান্ত। আমি ক্লাসটা ভাবছি, একবার ভাবছি যে ক্যান্সেল করে দিই, বাট আমি ক্যান্সেল করি নাই। আমি বললাম যে না, পড়াই ওদেরকে। তো কালকে তোমাদের রিয়ারেঞ্জের লাস্ট ক্লাস হবে। কালকে একটা আলেকজান্ডারের গল্প পড়াবো, তোমরা জাস্ট মুগ্ধ হয়ে শুধু শুনবা। আলেকজান্ডারের স্টোরি এত জোস, এত জোস, তোমরা মুগ্ধ হয়ে যাবা যে ভাইয়া, আলেকজান্ডারের এই গল্প এতদিন কেন জানি নাই। সো কালকে ক্লাস কেউ মিস দিও না, আলেকজান্ডারের স্টোরিটা আমরা পড়বো কালকে, রিয়ারেঞ্জের লাস্ট ক্লাস এবং ঈদের আগে শেষ ক্লাস।
তো সবাই ভালো থাকো। আমি আসলে খুবই ক্লান্ত। বাই দ্য গরু কিনেছি, আলহামদুলিল্লাহ গরু কিনেছি, অল গুড। কিন্তু অনেক ক্লান্ত আমি। ঠিক আছে, তো কালকে ক্লাসে আবার দেখা হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমাকে আজকে ছেড়ে দাও। আসসালামু আলাইকুম, টেক কেয়ার, বাই বাই।